জিম ট্রাক ভাড়ার একটি অ্যাপ ভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম। জিমের মাধ্যমে খুব সহজেই যে কোনো সময় যে কোনো জায়গা থেকে ট্রিপ তৈরি করে ট্রাক পাওয়া যায়। বাংলাদেশে প্রচলিত সকল ধরনের ট্রাক পাবার নির্ভরযোগ্য অ্যাপ হচ্ছে জিম। জিমে অনলাইন বিডিংয়ের মাধ্যমে নিশ্চিত করা হয় বাজারের সেরা দর। ট্রিপ শেষে অ্যাপেই পেয়ে যাবেন ডিজিটাল ইনভয়েস। জিম ডিজিটাল ট্রাক, পণ্য পরিবহনে প্রযুক্তি। স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। দ্বিতীয় আয়োজন এটি অ্যাগ্রোটেক টক কেন, এটি আমি আবারও একটু স্মরণ করিয়ে দিতে চাই। বর্তমান সময়ে কৃষিতে যে সমৃদ্ধি এসেছে, খাদ্য নিরাপত্তায় যে অবস্থাটি আমরা অর্জন করেছি, সেটি নিশ্চয়ই গলা বাড়িয়ে বলার মতো। বলা হয় স্বাধীনতার 50 বছরে বাংলাদেশের সবচেয়ে বড় অর্জনের জায়গায় রয়েছে কৃষি। এরপরে আমরা অন্যান্য খাতগুলোর বিবেচনা করতে পারি। বাংলাদেশের সাধারণ কৃষকের অবস্থার পরিবর্তন অনেকটাই ঘটেছে। বাংলাদেশি কৃষি কেন্দ্রিক জীবন ব্যবস্থার অনেক পরিবর্তন ঘটেছে, গ্রামাঞ্চলের পরিবর্তন ঘটেছে। এখন কৃষি এবং কৃষি পণ্য নির্ভর যে জীবন, যে কৃষকের জীবন, সেই কৃষকের জীবন পাল্টে দেওয়ার জন্য এই আধুনিক সময় এবং আধুনিক জীবন ব্যবস্থা তার সঙ্গে কতটা প্রভাব আমরা রাখতে পারছি, সেই কারণেই সেই বিষয়গুলো নিয়ে আলোচনার জন্যই অ্যাগ্রোটেক টকের আয়োজন। আসলে পৃথিবী এখন প্রযুক্তির উৎকর্ষের মধ্য দিয়ে যাচ্ছে। আমরা বলছি চতুর্থ শিল্প বিপ্লবের কথা। চতুর্থ শিল্প বিপ্লব কিভাবে কৃষি ও কৃষককে প্রভাবিত করতে পারছে, তারা প্রযুক্তির কতখানি ছোঁয়া পাচ্ছে, তারা যে কৃষি কাজ করছে, তারা যে কৃষি পণ্য বিকিকিনি করছে, সেখানে প্রযুক্তির ছোঁয়া কতখানি তারা ব্যবহার করতে পারছে, কতখানি তারা গ্রহণ করতে পারছে, তাদের সচেতনতায় প্রযুক্তিকে আমরা কতখানি কাজে লাগাতে পারছি, তাদেরকে প্রযুক্তির সঙ্গে যুক্ত করতে পারছি। বিষয়গুলো আমরা দেখার চেষ্টা করব, সংকটের জায়গাগুলো দেখার চেষ্টা করব এবং সমাধানের পথ কি তাও খোঁজার চেষ্টা করব। আজ আমাদের স্টুডিওতে রয়েছেন এই অ্যাগ্রোটেক টক আয়োজক প্রতিষ্ঠান ফার্মার্স মার্কেট এশিয়ার ফাউন্ডার জনাব সৌরভ ইসলাম, রয়েছেন কামরুল মেহেদি, হেড অফ স্মল অ্যান্ড মাইক্রো ফাইন্যান্স বিজনেস, দ্য সিটি ব্যাংক লিমিটেড, রয়েছেন অ্যাগ্রোটেক টকের আরেকটি আয়োজক প্রতিষ্ঠান গুডস ইন মোশন জিমের কো-ফাউন্ডার আলমগীর আলভী, তিনি জুমে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আলমগীর আলভী সুদূর আমেরিকা থেকে জুমে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আর এই আয়োজনের সঙ্গে চ্যানেল আই রয়েছে। আমরা আজকের আলোচনা শুরু করব। আমি যে কথা বলছিলাম, আমরা ডিজিটাল বাংলাদেশের যে সময়টি আমরা অতিক্রম করছি, সেই সময়টি অত্যন্ত গৌরবের। আমাদের বিভিন্ন ক্ষেত্রে আমাদের প্রযুক্তির উৎকর্ষ আমরা ব্যবহার করতে পারছি। আমাদের সাধারণ কৃষক পর্যায়ে সাধারণ মানুষের কাছে মোবাইল প্রযুক্তি পৌঁছেছে, মোবাইলের মাধ্যমে তারা অনেক তথ্য আদান প্রদান করতে পারছে। আমাদের কৃষিক্ষেত্রে আইওটির ব্যবহার শুরু হয়েছে, এমনকি আমাদের কৃষিক্ষেত্রে এখন আমরা যেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তার ব্যবহারও শুরু হয়েছে। সেটি খুব অল্প বিস্তর, সেটি বিভিন্ন প্রতিষ্ঠান পর্যায়ে তারা বিভিন্ন জায়গাতে এটির ব্যবহার একেবারে সূচনা লগ্নে আছে বলা যায়। তার মানে আমরা যে সারা পৃথিবীতে স্মার্ট ফার্মিংয়ের কথা ভাবা হচ্ছে, সেই জায়গাতে আমরা খুব একেবারে সূচনার জায়গাতে রয়েছি। আমাদের স্বপ্ন রয়েছে অনেক, আমরা এই দিকে অগ্রসর হতে চাই। আমি প্রথমে আজকে আলোচনাটি শুরু করতে চাই কৃষক তার কৃষি পণ্য, বিশেষ করে কৃষক, খামারি কিংবা একজন মৎস্য চাষি তার কৃষি পণ্য যে উৎপাদনের আগে যে কৃষি উপকরণের প্রয়োজন হয়, এই উপকরণের স্বচ্ছতা, উপকরণের যে কতটা ভেজাল না উপকরণ নির্ভেজাল, এটি প্রমাণের জন্য প্রযুক্তির সহায়তাকে সে কিভাবে কাজে লাগাতে পারে। আমি প্রথমে এই আলোচনাটা শুরু করতে চাই ফার্মার্স মার্কেট এশিয়ার ফাউন্ডার সৌরভ ইসলামকে দিয়ে। আপনার আলোচনার মধ্য দিয়ে শুরু হোক আজকের আলোচনা। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ চ্যানেল লাইফ ফর দ্য ওয়ান্ডারফুল অপরচুনিটি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো আপনি যেটা বলছেন দাদা, ইটস আ ভেরি ভ্যালিড পয়েন্ট যে আমাদের মতে 2022 জানুয়ারি নিউ ইয়ার উইথ নিউ অপরচুনিটিস, এবং আপনিও যেটা বলছিলেন যে বাংলাদেশ এখন আল্লাহর রহমতে যে জায়গায় এসে আমরা পৌঁছে গেছি, উই আর নট লুকিং ব্যাক। আমরা বাংলাদেশের কনটেক্সটে এখন খাদ্য নিরাপত্তা না, নিরাপদ খাদ্য নিয়ে কথা বলছি, যেটা আপনি বলছিলেন। সো নিরাপদ খাদ্যই কিন্তু আমরা এবং সেখানে টেকনোলজির যে ব্যবহারটা, সেটা নিয়ে আমরা মূলত আসলে কাজ করছি ফার্মার্স মার্কেট এশিয়া থেকে। অর্থাৎ যেটাকে আমরা বলছি ট্রেসেবিলিটি আর ভ্যালু চেইন ট্রেসেবিলিটি, অর্থাৎ আমাদের এগ্রিকালচারাল সেক্টরে এখন আপনার যে কোনো পণ্য, আমরা যদি হর্টিকালচার বলি, অ্যাকোয়াকালচার বলি, ক্যাটেল
অর পোলট্রি, প্রত্যেকটা সেক্টরে কিন্তু টেকনোলজি এখন অলরেডি চলে এসছে। শুধুমাত্র ট্রেসিবিলিটির জন্যই না, ইনফ্যাক্ট আমাদের ফিড থেকে শুরু করে প্রত্যেকটা টাচ পয়েন্টে এখন টেকনোলজি এবং টেকনোলজি ব্যবহার শুরু হয়ে গেছে। যেটা আপনি বলছেন যে সূচনায় আমরা আছি, ইউ আর ভেরি রাইট, যে এখন বাংলাদেশ ইজ ইন দ্য স্টেজ অফ ইন্ট্রোডাকশন বলতে পারি। বাট আমি মনে করি দাদা, যে ফার্স্ট মুভার অ্যাডভান্টেজ সেটা কিন্তু আমাদেরকে নিতে হবে অ্যাজ এ কান্ট্রি। সো এই জন্যই আমাদের ফার্মার্স মার্কেট ইচ্ছা থেকে আমাদের যে উদ্যোগটা, সেটা হচ্ছে মূলত যে হাউ ডু উই এনশিওর আমাদের যে কমোডিটিগুলো আমরা প্রডিউস করছি দ্যাট হ্যাজ প্রপার ট্রান্সপারেন্সি এন্ড টু এন্ড, যেটাকে আমরা বলি এন্ড টু এন্ড ট্রেসেবিলিটি, অর্থাৎ একদম আমাদের সিড থেকে শুরু করে একজন কৃষকের জমিতে আসা, জমিতে সেটা 4-6 মাস মাটিতে থেকে একটা ফল হিসেবে আমরা যদি উৎপাদন হওয়া। নিরাপদ খাদ্যের কথা বলতে চাই, জি। তাহলে আসলে আমাদের সিড থেকে আসতে হবে। এক্স্যাক্টলি, সিড একেবারে শুরু সিডের থেকে। শুদ্ধতা থেকে আসতে হবে। এক্স্যাক্টলি, কারণ ওটা যে এটা সবচেয়ে বড় ব্যাপার দাদা ওখানেই, যে যেখান থেকে জিনিসটা জন্ম শুরু হচ্ছে, যাত্রাটা শুরু হচ্ছে। সো সিড থেকে শুরু করে, কারণ একটা সিড ভালো হলে আমি ফলনটা ভালো পাবো। সো সিডটা যত ভালো হবে, এবং দাদা আপনারা জানেন যে সিডের যে ব্যবহার হচ্ছে এখন সর্বক্ষেত্রেই, এখানে কিন্তু টেকনোলজি চলে এসছে। অর্থাৎ আমরা কিন্তু অনেকেই দেখছি এখন স্পাহানি এগ্রো থেকে শুরু করে সবাই কিন্তু এই বিষয়টি কথা বলছে যে ওদের সিডটা কেন ভালো, এবং ওই সিডটা ব্যবহার করলে একজন কৃষকের ইভেন্চুয়ালি কী বেনিফিটটা হবে। এবং দাদা এটা অনেকটাই খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য এই টেকনোলজির ব্যবহারটা। তার কারণটা হচ্ছে, যখন সে ফর এক্সাম্পল স্পাহানি এগ্রোর মতো বড় বড় যারা আছেন, এসিআই, প্যারাগন যারা আছেন, যারা সিড নিয়ে কাজ করছেন, দ্য মোর বেটার সিড দে প্রডিউস, দ্য বেটার আউটপুট দ্য ফার্মার্স গেটস। যত বেশি আউটপুট ফার্মার পাবে এবং একটা নিরাপদ খাদ্য হিসেবে সেটাকে গড়ে তুলবে, অর্থাৎ সিড থেকে সেটা মাটিতে আসার, মানে আপনার কৃষকের হাতে আসার পর যখন মাটিতে যাচ্ছে, তারপর আসতে তাদের পেস্টিসাইড, অর্থাৎ এটা যে সিডের পর সেটার যে বাকি ব্যবহারগুলো, সেখানেও কিন্তু আসলে আমাদের কৃষকরা এখন অনেকটাই কিন্তু জানেন, বিষয়টা জানেন। অর্থাৎ আমি যদি এখন টেকনোলজি পয়েন্ট অফ ভিউ থেকে বলি, অ্যাক্সেস টু ইনফরমেশন, আমাদের ফার্টিলাইজার আছে, Right. তারপরে আমাদের পেস্টিসাইড আছে। রাইট, এবং অ্যাক্সেস টু ইনফরমেশন এই জন্যই বললাম দাদা, যে কৃষকরা কিন্তু এখন সেটার ব্যবহার সম্পর্কে আস্তে আস্তে জানছে। অর্থাৎ একটা কৃষক আগে মনে করতো যে আমি যত বেশি পেস্টিসাইড দিব আমি তত বেশি ফলন পাবো, অ্যান্ড এটা কিন্তু তার ইকোনমিক পয়েন্ট অফ ভিউ থেকে তার চিন্তাটা, কিন্তু সেটা যে আসলে সেই খাদ্যটা যে কতটুকু নিরাপদ হবে কি হবে না, সেটা কিন্তু আগে ওনারা বুঝতেন না, এখন বুঝেন দাদা। সো উপকরণের জায়গাতে আমরা আছি, এবং আপনার আমি একটু কামরুল ভাইয়ের সাথে একটু কথা বলে তারপরে আমি আপনার কাছে আবারও আসবো। কামরুল মেহেদী, আমরা যে বিষয় নিয়ে কথা বলছিলাম, এখানে আপনাদের যে এসএমই বিজনেসের একটি খুব গুরুত্বপূর্ণ রোল রয়েছে আমাদের, কারণ এসএমইটা তো আসলে সর্বব্যাপী। আমরা যদি কৃষকের কথা বলি, সেখানে প্রান্তিক কৃষক রয়েছেন, মাঝারি কৃষক রয়েছেন। আপনার এসএমই কিন্তু একেবারে প্রান্তিক পর্যায়ের মানুষের জন্যই এই সুযোগ সুবিধাটা। তো আমরা যে এই কথাটি বলছিলাম যে উপকরণের শুদ্ধতা, এই প্রশ্নে আপনারা কিভাবে ফাইন্যান্স করতে পারেন, কিভাবে কাজটিকে আপনারা এগিয়ে নিতে পারেন? আচ্ছা, প্রথমে এই চ্যানেল আইকে ধন্যবাদ, একটা টাইমলি একটা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে এত সুন্দর একটা প্রোগ্রাম করার জন্য। দর্শক যারা আমাকে শুনছেন সবাইকে আসসালামু আলাইকুম। সিটি ব্যাংক এসএমইতে কনসেন্ট্রেশন অনেক বেশি করছে এখন। আপনার ইনফরমেশনের জন্য বা সবার ইনফরমেশনের জন্য বলতে চাই যে আমরা সারা বাংলাদেশে অলমোস্ট আমাদের 300টি রিলেশনশিপ পয়েন্ট স্টাবলিশ করা হয়েছে, যেখানে আমরা তৃণমূল পর্যায়ে কিন্তু বিভিন্ন কাজের জন্য, সেটা ট্রেডিং হতে পারে, সেটা এগ্রিকালচার হতে পারে, এবং সেটা অ্যাগ্রো প্রসেসিং হতে পারে, এবং এগ্রিকালচার রিলেটেড যত ধরনের ব্যবসা আছে সেই ব্যবসাগুলোতে কিন্তু আমরা অলরেডি ফান্ডিং করা শুরু করেছি। এবং আমাদের সোফার লাস্ট 3 বছরে আমরা প্রায় 25,000 এসএমই কাস্টমারের কাছে আমাদের লোন প্রোডাক্টটা পৌঁছে দিতে পেরেছি। এবং এই পৌঁছে দেওয়ার মাঝে আমরা দেখলাম যে মানুষের সক্ষমতা কিন্তু অনেক বৃদ্ধি পেয়েছে। সৌরভ ভাই যেটা বলছিলেন যে আগে আমরা অতটা টেকনোলজিক্যালি হ্যাবিচুয়েটেড ছিলাম না, এখন কিন্তু কৃষক পর্যায়ে লোকজন কিন্তু মোবাইলটা অপারেট করতে পারে, টেক্সট করাটা বোঝা শুরু করছে। তার মানে সেই টেকনোলজিক্যাল নলেজটা কিন্তু আস্তে আস্তে এক্সপানশনটা বেশ ভালোভাবেই আমাদের দেশে হচ্ছে। সো এই টেকটকের উদ্দেশ্য বা এইটাকে যদি আমাকে সাফল্যমণ্ডিত করতে হয়, ওদের নলেজটা কিন্তু ইম্পর্টেন্ট। কারণ আমার নলেজ থাকলে হবে না, যে ইউজার আছে তাকে আসলে বুঝতে হবে কিভাবে লোনটা দেওয়া হচ্ছে, কেন দেওয়া হচ্ছে, ইউটিলাইজেশন কি, এটার থেকে কিভাবে সে উপকৃত হতে পারেন। সো সিটি ব্যাংকের এই জায়গাটায় নজর সবসময় ছিল, অ্যান্ড উই আর ভেরি ভেরি সাকসেসফুল। আমরা সরকারের রিসেন্টলি যে স্টিমুলাস প্যাকেজ ছিল সেই প্যাকেজটাও আমরা সুন্দরভাবে
ডিস্ট্রিবিউশন করেছি। এবং আপনি জানেন হয়তো মিডিয়াতে অনেক বড় করে আসছে, আমরা ডিজিটাল ন্যানো লোনে গিয়েছি, উইচ ইজ এ ভেরি স্মল টিকিট সাইজ। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি কৃষককে যে ঋণটি দিচ্ছেন, জি। কৃষককে আপনি কতটা সুলভে ঋণটি দিচ্ছেন, অর্থাৎ তাকে ঝামেলামুক্ত ঋণের জন্য তাকে কিসের বিনিময়ে, কিসের ভিত্তিতে আপনি ঋণটি দিচ্ছেন? আচ্ছা, এখানে আমরা আধুনিক সময়ে আমরা ঋণের কথা ভাবছিলাম যে কৃষককে আমরা খুব তথ্যের বিনিময়ে লোন, অর্থাৎ ডেটাটাকে আপনি কোলেটারাল ভেবে আপনি লোন দিবেন, সেই ব্যাপারটাকে আপনি কিভাবে আনছেন বা আচ্ছা, চিন্তা করছেন? এই জায়গায় কৃষকের ক্ষেত্রে কিন্তু যে আমাদের এই লোনটা কিন্তু ফার্স্ট অফ অল জামানতবিহীন হচ্ছে। কৃষকের জন্য লোনের জন্য সেন্ট্রাল ব্যাংক থেকে, বাংলাদেশ ব্যাংক থেকে আমাদের ইন্টারেস্ট রেটও কিন্তু বেঁধে দেওয়া আছে, আই ক্যানট চার্জ মোর দ্যান 8%। আর যে জিনিসটাকে ডেটা অ্যাজ এ কোলাটেরাল, রিসেন্টলি আমরা এটাকে ব্যবহার করা শুরু করছি। তার আগে আমরা যত কৃষককে দিয়েছি ওইটা ইনডাইরেক্টলি ডেটা অ্যাজ এ কোলাটেরাল হিসেবেই চিন্তা করা হচ্ছে। তার যে জমি আছে, তার ক্যাশ ক্রপ সাইকেলটা কত দিনে আসে, কখন সে এইটাকে এই সেল প্রসেসটা সেল করে সে টাকা পায়, সেইভাবে আমরা কিন্তু লোনের টাইম লিমিটটাকে সেট করছি। ধরেন একটা ক্রপ সাইকেল 4 মাস পরে এই শস্যটা বিক্রি না করে তো সে টাকাটাকে আসলে ব্যাংকে দিতে পারবে না। সো ওই টাইম লাইনটা আমরা ধরে এই টেনিউরটাকে আমরা মানে সাইকেলটাকে আমরা মানে অ্যারেঞ্জ করার চেষ্টা করছি। এবং আরেকটা ইম্পর্টেন্ট যে ইনফরমেশন, যে আমরা অলরেডি সাকসেসফুলি উই হ্যাভ ওয়ার্কড উইথ ইউএসএইডের সাথে আমরা 2-3টা সাইকেল শেষ করেছি, ডিরেক্টলি ফার্মারকে আমরা লোন দিয়েছি। আমরা হোয়াইট ফিশ ফার্মিংয়ের জন্য অলমোস্ট 1200 সারা বাংলাদেশের, স্পেশালি যশোর, খুলনা, কুষ্টিয়া এই সেক্টরে আমরা অ্যাকোয়াকালচারের যারা একদম রুট লেভেলে যারা কাজ করে তাদেরকেও আমরা ফাইন্যান্স করেছি। ধন্যবাদ কামরুল মেহেদী। আমরা দ্য সিটি ব্যাংকের এসএমই ইনিশিয়েটিভস সম্পর্কে একটা মানে মোটামুটি একটা ধারণা পেলাম। এর আগে আমরা শুনছিলাম যে কৃষি আসলে এখন এত বড় একটি বিজনেসের জায়গা, এখানে অনেকগুলি ক্ষেত্র তৈরি হয়ে গেছে এবং আধুনিক সময়ের কৃষি, প্রযুক্তি নির্ভর কৃষি, এটি নিয়ে এখন সমাজের শুধু কৃষক ভাবছে না, বরং কৃষকের ভাবনাটি সমাজের সকল পর্যায়ে ভাবা হচ্ছে। আজকে এই কৃষিকে কেন্দ্র করে বহু রকমের উদ্যোগ পৃথিবীতে এসছে। আমরা এই নতুন আরেকটি উদ্যোগ গুডস ইন মোশন, এটিও কৃষিকে কেন্দ্র করেই গড়ে উঠেছে। আমরা যে আলোচনাটি করছিলাম, আমরা সেই আলোচনার প্রেক্ষিতেই আমরা গুডস ইন মোশনের কো-ফাউন্ডার আলমগীর আলভীর কাছে যাব। আপনি আলোচনা শুনছিলেন, যে বিষয় নিয়ে আমাদের দুজন আলোচক আলোচনা করছিলেন, আপনার মতামত দিয়ে এই আলোচনাটিকে আরো একটু বিস্তার ঘটাতে চাই। দাদা ধন্যবাদ গুডস ইন মোশনকে চ্যানেল আইয়ে এই আলোচনায় অংশগ্রহণ করানোর জন্য। সো আমি আপনার প্রশ্নে ফিরে আসার আগে আমি শিওর আজকে বেশ কিছু নতুন দর্শক আছেন যারা হয়তো এই জিম বা গুডস ইন মোশন নামটা আসলে একদমই শুনেন নাই বা জানেন না, বিকজ ইটস এ রিলেটিভলি নিউ পার্টিসিপেন্ট ইন দ্য গেম। সো আমি হয়তো প্রথমে 2 মিনিট বা একটু সময় নিব জাস্ট টু লেট পিপল নো যে হু উই আর অ্যান্ড হোয়াট উই ডু। সো গুডস ইন মোশন হচ্ছে সিম্পল একটা টেকনোলজি প্ল্যাটফর্ম যেখানে আমরা কাস্টমারদের সাথে তাদের সংযোগ করিয়ে দিই, রাইট? যখন একটা কাস্টমার, সেটা হয়তো আপনার বাসা চেঞ্জের জন্য হোক, আর এসএমই যে হয়তো কৃষি কাজের জন্য হোক, অথবা কোনো একটা বড় এন্টারপ্রাইজ যখন তার প্রোডাক্টটা মুভের জন্য কোনো গাড়ি খুঁজছে, তখনই আসলে তারা ওই ট্রাকটাকে কিভাবে পাবেন, কত তাড়াতাড়ি এবং এফিশিয়েন্টলি পাবেন, সেটারই আমরা ব্যবস্থা করে দিচ্ছি এই প্ল্যাটফর্মের মাধ্যমে। সো এই প্ল্যাটফর্মটা যদি আমি কাস্টমার পার্সপেক্টিভ পয়েন্ট অফ ভিউ থেকে যদি বলি, এটা হয়তো প্রাইসিং এফিসিয়েন্সি নিয়ে আসে, কোয়ালিটি অফ সার্ভিস নিয়ে আসে, ট্রেসিবিলিটি নিয়ে আসে, প্রোডাক্ট সেফটি, এই জাতীয় জিনিসপত্রগুলো কিন্তু কনজিউমারের জন্য এখন এটা নিয়ে আসতেছে এই প্ল্যাটফর্ম, যেটা আসলে আগে ওয়াজ ভেরি ভেরি ডিফিকাল্ট টু গেট, স্পেশালি প্রাইসিং এফিসিয়েন্সি পার্সপেক্টিভ পয়েন্ট অফ ভিউ। আর আমরা যদি ট্রাকের যারা ওনার আছেন বা ড্রাইভার আছেন বা মাঝখানে যারা কাজ করেন তাদের কথা যদি চিন্তা করি, তাদের জন্য তারা ট্রিপ পাবে কিভাবে, বা তারা ফিফটি ট্রিপ পাবে কিভাবে, বা তাদের গাড়িটার ইউটিলাইজেশন বাড়বে কিভাবে। ইভেন কিছু কিছু ক্ষেত্রে আমরা সিটি ব্যাংকের মতো ব্যাংকের সাথে কাজ করছি, যেখানে তাদের অপারেটিং কস্টের যেন খুব সহজেই প্রোভাইড করতে পারে সেই সহজ লোনে, সেটার জন্য কিন্তু আমরা সিটি ব্যাংকের সাথে কাজ করছি আসলে সেই সব জায়গায়। সো এই যে একটা
আপনার বিটুইন দ্য ট্রাকার এবং ইউজারদের কানেক্টিভ করে দেওয়ার জন্যই কিন্তু এই প্ল্যাটফর্মের ওয়ান অফ দ্য মেজর কাজ। সো আমরা যদি এখন এটাকে একটু কৃষির দিকে নিয়ে যাই, সো কৃষিতে আপনারা যখন কথা বলছিলেন দুইটা জিনিস আমরা ফোকাস করছিলাম। একটা হচ্ছে আপনার স্পেশালি উই আর টকিং অ্যাবাউট দ্য ট্রেসিবিলিটি। সো ট্রেসিবিলিটি পার্সপেক্টিভ পয়েন্ট অফ ভিউ থেকে আমরা যদি একটু চিন্তা করি যে আপনার বীজ থেকে শুরু করে প্রোডাক্টের ডিফারেন্ট স্টেজেস অফ মেটেরিয়াল যে মুভ করতেছে, এই মুভ করার জন্য কিন্তু আপনার প্রত্যেকটা জায়গায় আসলে আপনার ট্রাক লাগছে। কখনো আপনার 1 টন 1.5 টনের গাড়ি লাগছে, কখনো 4 টনের গাড়ি লাগছে, কখনো হয়তো আরো অনেক বড় গাড়ি লাগছে, রাইট? এই যে প্রোডাক্টটা আপনার যে কৃষির জন্য আপনি আনছেন, কোন জায়গা থেকে ক্যারি করে কোন জায়গায় যাচ্ছেন, কোন গাড়িটা কোন সময় ক্যারি করছিল, আর বীজটা নিয়েছে, এইটা কিন্তু আপনি যখন ফুড সেফটিতে যাবেন, দ্যাট ইজ উড বি ভেরি ভেরি ইম্পর্টেন্ট টু ট্রেস ডাউন দ্য রোড। ঠিক এক্স্যাক্টলি ওই জায়গাটাই কিন্তু আমরা যে গাড়িতে আইওটি ইউজ করছি, ইভেন আমরা হয়তো যেই বাকেটে এই প্রোডাক্টটা ক্যারি করা হবে, সেই বাকেটেও কিন্তু আপনার কিউআর কোড বা বারকোডের মাধ্যমে উইল বি এবল টু প্রোভাইড টেকনোলজি যে আসলে এই গাড়িতে এই বাকেটগুলো উঠছে এবং এই বাকেটগুলো ফেরার সময় এই জায়গায় গিয়ে নামছে। দ্যাটস এক্স্যাক্টলি আমরা এইভাবে আপনার যে ফুড ট্রেসিবিলিটির কথা বলছেন, technology will come in each step of it, right, and will ensure or participate in the product food safety concept overall. অসাধারণ একটা পরিবহন ব্যবস্থার সঙ্গে কিভাবে অনেকগুলি কম্পোনেন্ট যুক্ত হয়ে একেবারে ক্ষুদ্র জায়গাতে, খুব সূক্ষ্ম জায়গাতে আমাদের কৃষক পর্যায়ে এবং ভোক্তা পর্যায়ে সুবিধা আসতে পারে, সেটি আমরা গুডস ইন মোশনের যে উদ্যোগের মধ্য দিয়ে আমরা শুনতে পেলাম। নিশ্চয়ই বাস্তবায়নের জায়গাতে এর খুব বেশি রকমফের হবে, হেরফের হবে এরকম মনে করা যায় না, কারণ আমরা প্রযুক্তির উপর নির্ভর করি। কারণ প্রযুক্তির উপর নির্ভর করেই এইসব প্রতিষ্ঠানের, গুডস ইন মোশনের মতো প্রতিষ্ঠানের মানে স্বপ্নটি রচিত হয়েছে, কারণ প্রযুক্তির কারণেই এই প্ল্যাটফর্মটি গড়ে উঠেছে। আমরা একেবারে শুরুতে যে আলোচনায় ছিলাম সেই আলোচনাতে আবার ফিরে যাব, সেটি হচ্ছে আমাদের উপকরণ। আপনি বলছিলেন যে আমাদের কৃষকের যে পর্যায়ক্রমে বীজের পরে যে কীটনাশক প্রয়োজন হয়, জি, ফার্মার্স, আপনার যে অর্গানাইজেশন ফার্মার্স মার্কেট এশিয়া, আপনারা কিভাবে কৃষকের পণ্য, যে কৃষকের সঙ্গে কৃষকের উপকরণ এবং কৃষকের সঙ্গে ভোক্তার যে যোগসূত্র স্থাপনের সঙ্গে জি, এই পণ্যের শুদ্ধতা নিশ্চিত করার ক্ষেত্রে আপনারা কিভাবে কাজ করতে পারেন? থ্যাংক ইউ দাদা ওয়ান্স এগেইন। দাদা দেখেন, এটা আপনার মানে টু অ্যান্সার ইউর কোয়েশ্চেন, আমার একটা উত্তর হাতে ডান পাশে আছে, একটা হাতে বাম পাশে। সো অর্থাৎ আমাদের কাজটা খুবই সিম্পল, কারণ আমরা মানে ইটস আ ভেরি সিম্পল টেকনোলজি, আমরা কোনো কিছু নতুন করে রিইনভেন্ট করতে হয়নি, যেটা আলভি ভাই এতক্ষণ বলছিলেন। সো দ্যাট ইজ বেসিক্যালি দ্য মেইন স্টোরি। সো আমরা কিন্তু মাঝখানে আছি। সো অর্থাৎ আমরা উই আর হিয়ার টু ফ্যাসিলিটেট দি ফার্মার। তো আলভি ভাই যেটা বলছিলেন যে ট্রেসিবিলিটি মূল যে স্টেপ বাই স্টেপ জিনিসটা কানেক্ট করা, সো এটাই দাদা মূলত এখন চ্যালেঞ্জ আমাদের। কারণ এই চ্যালেঞ্জটা এই জন্যেই যে বর্তমান যে ইকোসিস্টেম বা যে প্র্যাকটিসে আমরা চলছিলাম, ইনক্লুডিং দি মিডলম্যান। সো মিডলম্যান দেখে আমরা বারবার বলছি দাদা যে উই আর নট হেয়ার টু ইরেডিকেট দ্য মিডলম্যান, রাদার ইনকর্পোরেট দ্য মিডলম্যান and give them the technology alongside with the farmers, so that আমরা তো মধ্যস্বত্বভোগীর একেবারে বিলোপ ঘটিয়ে আমরা কৃষি বাজারকে স্বাভাবিক রাখতে পারবো না, সম্ভব না। কারণ মধ্যস্বত্বভোগীর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে as a trader, কিন্তু ভূমিকাটি একটু অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। এই ভূমিকাটি কৃষকের সঙ্গে প্রতিযোগিতায় কৃষকের পরাজয় আর মধ্যস্বত্বভোগীর জয় হচ্ছে, কারণ অনেকগুলি হাত বদল হয়ে পণ্য যাচ্ছে। জি, আর মধ্যস্বত্বভোগীর তার জন্য কোনো নীতিমালা নেই। কৃষকের জন্য নীতিমালা আছে কিংবা ভোক্তার জন্য নীতিমালা আছে, মধ্যস্বত্বভোগী কোনো নিয়মের মধ্যে চলে না। তো এই জায়গাটাই আপনি নিয়মের মধ্যে এই জায়গায় টেকনোলজি, যেটা আলভি ভাই বলছিলেন যে এই জায়গায় টেকনোলজি কিন্তু বাই ডিফল্ট এটাকে সেট করে দিচ্ছে। অর্থাৎ যখন আমরা অ্যাজ এ ফার্মার্স মার্কেট এশিয়া, যখন আমরা যেই মডেলে কাজ করছি দাদা, আমাদের কৃষক, এক পাশে কৃষক আছে, এক পাশে ব্যাংক আছে, আর মাঝখানে আছি আমরা এবং গুডস ইন মোশন সে ফর এক্সাম্পল। সো অর্থাৎ কৃষক যখন আগে, বর্তমানে কৃষককে যে ছোট্ট ছোট্ট লোনগুলো নেয় 35,000, 50,000, 80,000, সো এটা কিন্তু সাধারণত ওনারা মিডলম্যান থেকে এই লোনটা নিয়ে থাকেন। নেওয়ার পর সেটাকে ওনারা ব্যবহার করেন এবং যে জন্য পেস্টিসাইডটা ব্যবহার বেশি করতে চান, কারণ যত বেশি ব্যবহার করবেন তত বেশি ফলন হবে, তাড়াতাড়ি টাকাটা ফেরত দিতে পারবে, কারণ দেরি হলেই ওনাদেরকে কিন্তু ইন্টারেস্ট দিতে হয়, চড়া সুদ দিতে হয়। সো এই জায়গায় কৃষকরা সবসময় ভয়ে থাকেন। আর যদি কোনো কারণে ক্রপ ফেল হয়,
তাহলে তো ইটস আ বিগার অ্যান্ড হায়ার ইন্টারেস্ট রেট উইথ মোর চ্যালেঞ্জেস। তো সেই জায়গায় কিন্তু এখন অনেকটাই এই প্রবলেমটা সলভ, কারণ আমরা যখন টেকনোলজিটা নিয়ে এসেছি সেখানে এখন কৃষককে আমরা ডিজিটাল ফাইন্যান্সিংয়ের মাধ্যমে, সে ফর এক্সাম্পল ফ্রম সিটি ব্যাংক, আমরা একজন কৃষককে আমাদের অ্যাপ্লিকেশনের মাধ্যমে 35,000 টাকা লোন দিচ্ছি ফর মনে করেন বেগুন চাষের জন্য, এবং যেটা আপনি শুরুতে বলছিলেন টু কনসিডার ডেটা অ্যাজ আ কোলেট্রাল। সো এবং আমরা ইন রিটার্ন সিটি ব্যাংকে যেটা অফার করছি সেটা হচ্ছে এই কৃষকের জিপিএস লোকেশন উইথ অল ল্যান্ড ডিটেলস। সো এখানে কিন্তু তাদের একটা ব্র্যাকেটে বলে রাখতে হয় যে আমাদের ল্যান্ড অটোমেশন, ভূমি মন্ত্রণালয়ের যেটা আছে সেটাকে কিন্তু অনেকটাই আমাদের ব্যবহার করতে হচ্ছে এখন, বাট নট ডিরেক্টলি উইথ দ্যাম। ইন ফিউচার আমরা যখন একটা ব্লকচেন টেকনোলজি চিন্তা করবো হলিস্টিক ফ্রম দ্য বার্ড আই ভিউ, আমরা কিন্তু অল মিনিস্ট্রিজ টু বি ইন্টারকানেক্টেড, আইসিটি মিনিস্ট্রি বলেন, ভূমি মন্ত্রণালয় বলেন এবং কৃষি মন্ত্রণালয় বলেন, অ্যান্ড গোয়িং ফরওয়ার্ড অল। সো এটা কিন্তু ব্লকচেনের একটা মডেল। তো এটার আন্ডারে আমরা যখন সিটি ব্যাংক থেকে 35,000 টাকা লোন দিলাম একজন ফার্মারকে, তিনি সেটা কিন্তু ডিজিটাল ফাইন্যান্স আন্ডারে পেলো, এবং সেটা কিন্তু তিনি একদিনে খরচ করছেন না। ওনার যে খরচের মডেলটা, উনি কিন্তু একটা রিকুইজিশনের মাধ্যমে 3 মাস বা 4 মাসে সে ফলনটা আমার ফলাচ্ছে। একটু জানার বিষয় আছে জি। সিটি ব্যাংকের কাছে, যে আপনারা যখন কৃষককে ঋণ দিচ্ছেন, কৃষককে কিভাবে আপনি শুধুমাত্র অর্থই দিচ্ছেন নাকি অন্য কোনোভাবে তাকে এম্পাওয়ার্ড করছেন, তার পণ্যের শুদ্ধতা, তার বাজার ব্যবস্থাপনা কিংবা অন্য কোনো জায়গাতে সচেতনতা কিংবা অন্য কিছু কিংবা অর্থ ব্যয়ের যে কৌশল, সে বিষয়ে আপনাদের কোনো কিছু কৃষকের জন্য কোনো পদ্ধতি কিংবা প্রযুক্তি আচ্ছা, আমি যেটা বলতে চাই যে আমরা তো 2টা প্রজেক্ট করেছি উইথ দি ইউএসএইড অ্যান্ড দি ওয়ার্ল্ড ফিশ। এখানে আমাদের একটা কনসিডারেবল সময় গিয়েছে কিন্তু ক্যাপাসিটি বিল্ডিংয়ের জন্য। আমরা পটেনশিয়াল ফার্মার যারা আছে, পটেনশিয়াল অ্যাকোয়া ফার্মার যারা আছে, এদেরকে কিন্তু আমরা আমাদের নিকটস্থ অফিসে নিয়ে এসে আমাদেরকে 2 দিন ব্যাপী এদেরকে কিন্তু ক্যাপাসিটি বিল্ডিং করা হয়েছে। এবং ক্যাপাসিটি বিল্ডিংয়ে কিন্তু শুধুমাত্র শেখানো হয় না যে আপনার মাছের উৎপাদনটা কিভাবে বাড়বে, ক্যাপাসিটি বিল্ডিংয়ে শেখানো হয়েছে হাউ ডু ইউ মেনটেন ইউর ফাইন্যান্সিয়াল অ্যারেঞ্জমেন্টস, কীভাবে টাকাটা খরচ করবেন। লোন অনেকেই নিতে পারে, লোনটাকে কিভাবে খরচ করবে সেই জায়গাটা কিন্তু অনেকে জানে না। অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু। আজকে বাংলাদেশে অসংখ্য ফার্মার তারা তাদের সফলতা দেখিয়ে ব্যাংক থেকে লোন নিয়েছে, কিন্তু অর্থ ব্যয়ের সঠিক কৌশল না জানা থাকার কারণে তারা সবাই মার খেয়েছে এবং তারা এখন ঋণ খেলাপি, তারা মামলা নিয়ে ঘুরছে। অথচ তাদের জন্য এইটুকু সহযোগিতা থাকলেই তাদের, আমার মনে হয় যে আরেকটা ব্যাপার এখানে কিন্তু আছে যে শুধুমাত্র যে ক্যাপাসিটি বিল্ডিং না, আমরা চেইনটাকে ফাইন্যান্স করছি। কারণ আমি যদি ফার্মারটাকে ফাইন্যান্স করি, শুধু এই ফার্মারটা তার এই প্রোডাক্টটা যার কাছে বিক্রি করবে তাকেও ফাইন্যান্সিং কিন্তু আসলে দরকার। আমরা যাচ্ছি সিডে, আমরা যাচ্ছি পেস্টিসাইডে, আমরা যাচ্ছি ফার্মারে, এই ফার্মার তার উৎপাদিত পণ্য যাকে বিক্রি করে তাকে ফাইন্যান্সিং করছি। এবং টু সাম এক্সটেন্ট এখন আমরা জড়িত হয়েছি, আমাদের দেশে এখন কিন্তু অনেক অটোমেটেড ফার্মিং শুরু হয়েছে, ট্রাক্টর আসছে, তারপরে শস্য কাটার জন্য এখন আর হাতে কেউ শস্য কাটছে না। এই সমস্ত বড় বড় উপকরণগুলো কিন্তু বেশ কস্টলি, 15-20 লাখ টাকা হয়, এবং এইটা কেনার জন্য আমরা কিন্তু ফাইন্যান্সিং করছি। তার মানে আপনি যদি হোল চেইনটাকে ফাইন্যান্স করেন তাহলে দেখা যাবে যে পুরো গ্রুপটা কিন্তু একভাবে উঠে আসছে। আমি একটা গ্রুপকে ফাইন্যান্স করলে আরেকটা গ্রুপে পড়ে গেলে চেইনটা ডিসকানেক্টেড হবে, এটা সাকসেসফুল হবে না। দিস ইজ নাম্বার 1। সেকেন্ড পয়েন্ট, আমি বারবার যেটা বলেছি যে আমাদের সীমাবদ্ধতা মেইনলি কিন্তু অন দ্য নলেজ পার্ট অফ ইট। সেই সীমাবদ্ধতার জন্য আমরা কাজ করছি ইউএসএইডের সাথে, যে ওরা যে কোনো একটা আমাদের মোবাইল প্ল্যাটফর্ম, যারা আমাদের দেশে জিপি, রবি, আপনারা জানেন সবারই কিন্তু কিছুটা সাপোর্টিভ মানে ক্যাপাসিটি আছে ইনফরমেশনটা। আমরা চেষ্টা করছি যে কম পয়সায় ফার্মারদেরকে একটা স্মার্টফোন দেওয়ার জন্য, যে স্মার্টফোনে রেগুলারলি উনি ওয়েদার ফোকাসটা পাবে, যে স্মার্টফোনে উনি জানতে পারবে কখন আসলে আপনাদের কোনো অ্যাপের মাধ্যমে না, এটা হলো ওদের সাথে আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করেছে যে আমাদের যারা ফার্মার আমাদের কাছ থেকে লোন নিবে, হি ক্যান বাই এ মোবাইল সেট, স্মার্টফোন, মিনিমাম প্রাইস, ওইটাও কিস্তিতে কিনতে পারে। আমার কিস্তির সাথে সে তার কিস্তিটাকে পে করবে, এবং ওখানে যে টেলিকমিউনিকেশন টেলকো আমাদের সাথে যুক্ত হবে তারা রীতিমতো ডেটাটাকে ফিড করতে থাকবে যে এখন আগামীকাল 3 দিন আবহাওয়া বলছে বৃষ্টি হচ্ছে, সো ডোন্ট গিভ ওয়াটার্স। এখন অনেকের প্রবলেম থাকে, ওরা কিন্তু এসএমএস করতে পারে না। যে পূর্বাভাসটা ব্যবহার করছেন আপনারা, কোন পূর্বাভাস, কোন সূত্রেরটা ব্যবহার করছেন? না, এটা কিন্তু কোন বেসিসে আপনারা এটা? না, এটা টেলকোতে যে এক্সপার্টাইজ টিম আছে অন এগ্রিকালচার, ওরাই কিন্তু এই ফিডব্যাকটা, ইনফরমেশনটা দিবে। আমরা শুধু সমন্বয় করে দিচ্ছি। যে ফার্মার আমার কাছ থেকে লোন নিচ্ছে, সেই ফার্মারের কাছে একটা হ্যান্ডসেট বিক্রি করা হচ্ছে, সেইটার মাধ্যমে কানেক্টেড হয়ে সেই ফেসিলিটিগুলো
নেওয়া শুরু করবে, হুইচ ইজ গুড। ওখানে আমরা বলেছি একটা ভয়েস মডিউল জেনারেট করার জন্য, যাতে ফার্মার যদি SMS টেক্সট এগুলো না করতে পারে, ওনার কোনো প্রবলেম হলে উনি জানি ভয়েস মডিউল ইউজ করে বলতে পারে যে আমার শস্যটা হলুদ হয়ে যাচ্ছে, লাল হয়ে যাচ্ছে, এই প্রবলেম হচ্ছে, সাথে সাথে তাকে যেটা একটা সলিউশন দেওয়া। আপনাদের কি এটার সঙ্গে কোনো জি যোগসূত্র দাদা, আছে এটাই কিনা? এটাই বেসিক্যালি যে যে আপনার আইওটি ডিভাইস যেটা আছে, মনে করেন যদি মাছের ক্ষেত্রে বলি বা যে কোনো ক্ষেত্রে, সেটা আইওটি ডিভাইসটা কিন্তু মাছের মনে করেন পানিতে আমরা যখন দিয়ে রাখছি পন্ডে, তো যেটা কামরুল ভাই বলছিলেন যে কামরুল ভাইদের পক্ষেও কিন্তু সম্ভব হয় না অনেক সময় একটা ক্রপ ফেলিয়ার কেন হলো জানতে। সো আমাদের পার্টিকুলার সেন্সারটা কিন্তু বলে দিচ্ছে এগেইন পুরো ভ্যালু চেইনকে, শুধুমাত্র ব্যাংকে না, আমি জানছি, ব্যাংক জানছে, এবং অল দ্য স্টেক হোল্ডার্স আর গেটিং টু নো যে এই পুকুরে ওয়াটার লেভেল কমে গিয়েছিল, যার ফলে মাছটা মারা গেছে, কিংবা এটা মাছটা মারা যাবে আরও পরে, কিন্তু যখনই ওয়াটার লেভেলটা কমে যাচ্ছে তখনই কিন্তু প্যারামিটারটা থ্রু SMS প্রত্যেকটা পার্টিকে নোটিফাই করছে, স্পেশালি ব্যাংক, বিকজ ব্যাংক ইজ দ্য ফাইন্যান্সার। এবং সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে চাষিকে 3বার নোটিফাই করার পরও ইফ দ্য ওয়াটার লেভেল রিমেইনস বিলো দ্য অ্যাভারেজ লাইন, কিংবা পিএইচ পড়ে যাচ্ছে, স্যালাইনিটি লেভেল পড়ে যাচ্ছে, এগুলো প্রত্যেকটা যে নোটিফিকেশন যাচ্ছে থ্রু SMS। সো তখনই কিন্তু ব্যাংকস গেটিং অ্যালার্ট, উই আর গেটিং অ্যালার্ট। তো দুইটা পার্টি কিন্তু তখন চাষিকে হেল্প করতে পারছে ইমিডিয়েটলি টু ইনফর্ম অ্যান্ড টু চেঞ্জ দ্য এটা কি ওয়াটার। কৃষকের জন্য পড়ার উপযোগী SMS যাচ্ছে কিনা, মানে বাংলায় যাচ্ছে। এবং এখানে শুধু একটাই চ্যালেঞ্জ আছে, যেই আমরা আইওটি ডিভাইস এখন ব্যবহার করছি সেটা কস্ট এফেক্টিভ বাংলাদেশেই তৈরি হচ্ছে, যেটা আমাদের গ্রামীণ ইন্টেল তৈরি করে দিচ্ছে, হেল্প করেছে তৈরি করতে, কিন্তু কস্টটা আমাদেরকে কিন্তু একজন কৃষকের যে আপনার হাতের যে ইয়েটা সেটার মধ্যে থাকতে পারলে ভালো হয়, উইচ ইজ বিলো $30 অ্যাজ পার আওয়ার এস্টিমেট। বাট যেটা আপনি বলছিলেন, উই আর দ্য ভেরি ইন্ট্রোডাক্টরি স্টেজ নাও, সো উই আর স্টিল ওয়ার্কিং অন ইট। এবং আমরা উই আর লুকিং ফরওয়ার্ড যে কীভাবে করে আমরা বাংলাদেশের ট্যালেন্ট দেখেই ব্যবহার করে এটা একটা বেটার আইটি ডিভাইস তৈরি করতে পারি, যেটার মাধ্যমে আমরা আপনার এখন যে কস্ট আছে তার থেকে আরও লোয়ার কস্টে এই ইনফরমেশনগুলোই আমাদের অ্যাপ্লিকেশনের মাধ্যমে ভ্যালু চেনকে ইনফর্ম করতে পারছি। জনাব আলমগীর আলভী, আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম যে এইখানে যে একটি প্রযুক্তির মাধ্যমে কৃষকের কাছে তথ্য যাওয়ার রেগুলার ব্যবস্থা রয়েছে, আপনার তো উৎপাদন পরবর্তী পরিবহন কিংবা কৃষকের কাছে উপকরণ আসা, এই যে আসা এবং পরিবহন সুযোগ সুবিধার বিষয়ে আপনার যে প্রতিষ্ঠানটি কাজ করছে, এইটার সঙ্গে আপনার সংযুক্তিটাকে আপনি কিভাবে নিশ্চিত করতে পারেন? ধন্যবাদ। আবার এটা আসলে again খুবই যুগোপযোগী একটা প্রশ্ন এখানে। তো আমি আবারও যদিও আমরা কৃষি নিয়ে বলছি এবং পরিবহনটা বারবার আসছে, আসলে কিন্তু আমরা পরিবহনের কথাই বলি আর কৃষির কথাই বলি, টেকনোলজি দিয়ে আসলে ওয়ান অফ দ্য মেজর জিনিস আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে ডিসিপেশন অফ ইনফরমেশন। এখানে যারা স্টেক হোল্ডার আছেন, ওয়েদার যিনি কৃষিজীবী বা যিনি লোন দিচ্ছেন বা যিনি কোঅর্ডিনেট করছেন, সবার কাছে কিন্তু অ্যাকুরেট ইনফরমেশনটা আমরা ডিসিপেট করতে পারি কিভাবে, দ্যাট ইজ ওয়ান অফ দ্য মেজর বিল্ডিং ব্লকস, রাইট? এখানে আমরা নিচে আসতে যাচ্ছি। সো আমি যদি একটু ফিরে এসে আবার আমি যদি আমার, যেহেতু আমরা ট্রাকিং নিয়ে কাজ করছি এবং এখানেও কিন্তু আপনার ট্রাকের ওনার, ড্রাইভার, ওনাদেরও কিন্তু আসলে এরকম ফাইন্যান্সিং নিয়ে, ইনফরমেশন নিয়ে, আপনি যদি জিনিসটাকে এভাবে চিন্তা করেন যে আমার হয়তো এখন এই মুহূর্তে রংপুরে হয়তো 50টা গাড়ি বসে আছে, কিন্তু কাস্টমারটা ওরা জোগাড় করতে পারতেছে না, or vice versa, right? All we are doing is dissipating the information, number one, right? So ওর ইমপ্লিমেন্টটা আমরা কিভাবে বাড়াতে পারি, নাম্বার ওয়ান। এবং নাম্বার টু হচ্ছে এই যে যার 10টা গাড়ি আছে, ইভেন যে এন্টারপ্রাইজই হোক অথবা একজন SME হোক, রাইট, তার গাড়িগুলোকে ইউটিলাইজেশন বাড়ানো এবং তার অপারেটিং কস্ট, মিনিং দ্যাট কোন কাছে কোন তেলের দোকানে গেলে হয়তো তেলের দামটা কমে আসবে, বা কোথায় গেলে হয়তো সার্ভিসিং এর এখন ওপেনিং আছে, সেখানে হয়তো সার্ভিসিং তার খরচটা কমে আসবে। So these all we are doing in transportation area, right? So let's take that example precisely যে আপনার এগ্রিকালচারে, রাইট? সো এগ্রিকালচারও কিন্তু আপনি চিন্তা করেন এরকম যে আমরা যে বললাম যে বেগুন চাষির কথা, যে বেগুন চাষিটা হয়তো আপনার ধরেন যে নিজে হয়তো প্রতি কেজি হয়তো 10 টাকায় বিক্রি করতেছে একজনের কাছে, রাইট? এবং তার মধ্যে আর একজন হয়তো এর মাঝে মানে সে হয়তো তার অ্যামাউন্ট অফ বেগুন যে হয়তো একটা গাড়িতে মানে কয়েকজন চাষি এলাকা একখানে করে তারপরে হয়তো আপনার এটাকে ট্র্যাকিং করতে হবে, রাইট? সো আমরা যেটা করতে পারি
যে এরকম যদি আপনার সেন্ট্রালাইজ কোনো লোকেশন বা নলেজ থাকে, যেখানে এই যে আমরা যে কথাগুলো বলছি, তথ্যগুলো, এই তথ্যগুলো যদি থাকে এবং সেখানে যদি আমরা ট্র্যাকিং এর এই মুহূর্তে প্রাইসিং গুলো কিরকম সেটাও যদি নিয়ে আসতে পারি, রাইট, সেটা কিন্তু তাদের জন্য হবে এক্সট্রিমলি হেল্পফুল। যে তারা হয়তো দেখতে পাচ্ছে, আচ্ছা এই সময় যদি আমি কালকে সকালে যদি আমি এরকম একটা নিতে চাই, আমার খরচটা এরকম পড়বে। এখানে কিন্তু আরেকটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট বলি, এই এই স্পেশালি আর সবজি বা কমোডিটি ট্রেডিং এর সময় ক্যারিং কস্ট, মানে ক্যারিং কস্টটা কিন্তু ইজ এ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ভাইটাল পার্ট অন প্রাইসিং, রাইট? তো এইখানে আমার যেটা মনে হয় যে ইন জেনারেল আমি যেটা দেখছি যে ইভেন দ্য মোর এফিশিয়েন্ট মার্কেট বিটুইন ঢাকা টু চিটাগাং, মজার ব্যাপার হচ্ছে সারা দিনে যখন গাড়ির প্রাইসিং হয়, এই গাড়ির প্রাইসিং কিন্তু বিকাল 10টা থেকে 11টা 12টার মধ্যেই সারা দিনের জন্য একবার হয়ে যায়, আবার সন্ধ্যার দিকে একবার হয়, এবং লোক ওই প্রাইসিংটা নিয়েই ম্যানিপুলেট করে আমরা বলছি হ্যাঁ এটা মার্কেট প্রাইস, এটা মার্কেট প্রাইস। সো রিয়েল ফরমেশনটা কিন্তু সারা দিনের যে ইউটিলাইজেশন সেটা কিন্তু অল্প সময়, মানে 1 ঘন্টার মধ্যেই ডিসাইড করতে হয় এভরিবডিকে। দ্যাটস দ্য ওয়ে দ্য কারেন্ট মেকানিজম ইজ। বাট যদি আপনার অ্যাপ্রোপ্রিয়েট মার্কেট ফরমেশন ক্রিয়েট হতো, যেখানে আমরা যে জায়গায় আসলে লাগছে সেই জায়গায় গাড়ির যে মালিক আছে তাদেরকে ডিস্ট্রিবিউট করতাম ইনফরমেশনটা, এবং সেই ইনফরমেশনটা যেখানে এগ্রো রিলেটেড ওয়েবসাইট আছে সেখানে আমরা দেখাতে পারতাম, তাহলে কিন্তু ওই অ্যাপের মাধ্যমেই ওখানকার কৃষক কিন্তু জানতে পারতো, ও আচ্ছা এখনকার রেট চলছে 3 ঘন্টা পরে কিন্তু রেটটা শান্ত কমে আসতে পারে, আমি কিন্তু 3 ঘন্টা ওয়েট করলে কিন্তু আরেকটু সস্তায় গাড়িটা ওখান থেকে পেয়ে দিতে পারবো, right? That's the way I think we can definitely contribute, and especially আপনার সবজি, তারপরে জেনারেল কমোডিটি, রাইট, চাল, এই জাতীয় জিনিসপত্র যখন ক্যারিছে সেই ক্যারির কিন্তু যেই ক্যারিং কস্টের যে ইম্প্যাক্টটা, সেখানে কিন্তু আমরা উই ক্যান ব্রিং পজিটিভ ইম্প্যাক্ট। হ্যাঁ, আলমগীর আলভী, আমরা শুনছিলাম, কিন্তু বাস্তবতা সেটি হচ্ছে যে আমরা কয়েকদিন আগেও যেটি লক্ষ্য করলাম আমাদের দেশের বাজারের যে চিত্র, সেটি হচ্ছে যে এখনও কৃষক কিন্তু তার পণ্যের মূল্য, ন্যায্য মূল্য সঠিকভাবে পাচ্ছে না। আমরা এক এক জেলার এক এক চিত্র আমরা দেখতে পাচ্ছি। আমরা কিছুদিন আগে ঈশ্বরদীর চিত্র দেখলাম, যেখানে গাজর চাষিরা পণ্যের সঠিক মূল্য কোনোভাবেই পাচ্ছে না। দেশের আর প্রান্তে গাজরের দাম বেশ ভালো পাচ্ছে। আমরা কুমিল্লার নিমসার বাজারে দেখলাম যে সেখানে পণ্যের মূল্য স্বাভাবিক, কৃষকদের একেবারে প্রতিকূলে নয়, মোটামুটি তারা পাচ্ছেন। কিন্তু আমরা আর একটা বাজারে সেরকম পাচ্ছি না। আমরা শরীয়তপুরের যে একটি চাষি বাজার রয়েছে জাজিরায়, এটা খুব পরিচিত একটি চাষি বাজার, সেখানে শীতের সবজির মূল্য কৃষক ভালো পাচ্ছেন, কিন্তু আর একটা প্রান্তে একেবারেই মূল্য পাচ্ছেন না। অথচ তার মানে হচ্ছে যে কৃষকের কাছে সঠিক তথ্যটি এখন পর্যন্ত কিন্তু পৌঁছানোর কোনো ব্যবস্থা নেই। তাহলে আমরা কৃষকের কাছে সঠিক তথ্যটি দেওয়ার ক্ষেত্রে আর কত দিন অপেক্ষা করব, কিংবা আমরা ঠিক কোন জায়গাটাই আছি? আমি যদি ফার্মার্স মার্কেট এশিয়া, আপনারা যে উদ্যোগ নিয়ে অগ্রসর হচ্ছেন, সৌরভ ইসলাম যদি ব্যাপারটি একটু এখন যদি একটু বলেন। ইটস এ ওয়ান্ডারফুল কোয়েশ্চেন, এবং এই ক্ষেত্রে কিন্তু বেসিক্যালি আমাদের যে ইন্টিগ্রেশন অফ ডেটা, সো ইভেন্চুয়ালি এই ডেটাগুলোকে যখন ইন্টিগ্রেট করবেন, এটা কিন্তু আউটকাম হিসেবে আমরা আশা করছি যে, অর্থাৎ অ্যাক্সেস টু ইনফরমেশন, যেটা আলী ভাই বলছিলেন, যে ওভার প্রোডাকশন, আন্ডার প্রোডাকশন, এটাকে ম্যানেজ করা। কারণ অর্থাৎ যখন আমরা যে জন্য বলেছি যে ফার্মার্স মার্কেট এশিয়া কানেক্টিং দি কমপ্লায়েন্ট এশিয়া, সো আমি যদি বাংলাদেশের কনটেক্সটেই বলি, সো ফার্স্ট অফ অল কমপ্লায়েন্স, অ্যান্ড সেকেন্ড অফ অল এই ডেটা কালেকশনের প্রসেসে কিন্তু আমরা আসলে জানতে পারবো যে কোথায় কোন জায়গায় কী আমার ইনভেন্টরি রেডি আছে, এখন আমার শরীয়তপুরে কী আছে, খুলনায় কী আছে, জাজিরায় কী আছে, এটা আমার ইনভেন্টরি। সো ওয়ান্স উই হ্যাভ অল দ্য ফার্মার্স registered and enlisted under one system, under one umbrella, সেটা ফার্মার্স মার্কেটও হতে পারে, সেটা আমাদের মতো আই ফার্মারও হতে পারে, ফসল হতে পারে, কিংবা আমরা তো আশা করছি কোনো গভর্নমেন্ট পোর্টালও হতে পারে, যেখানে সরকারের আন্ডারেই উই হ্যাভ গট অল রেজিস্টার্ড ফার্মার অ্যান্ড দাস উই হ্যাভ গট অ্যাক্সেস টু দেয়ার ইনভেন্টরি। তো যখনই আমরা ইনভেন্টরি জানবো, এবং ইনভেন্টরি জানলে কিন্তু একটা সেন্ট্রাল লোকেশন থেকে, এগেইন ওয়ার উই এক্সপেক্ট proper collaboration with the government on all the other private sectors to analyze the data properly, to guide the farmers ফর দেয়ার প্রোডাকশন, যেখানে আমরা আসলে ওই আন্ডার প্রোডাকশন অ্যান্ড ওভার প্রোডাকশনটাকে ম্যানেজ করতে পারবো, কারণ সেটার সাথে প্রাইসিংটা আসবে। এবং এখানে কারেন্ট সিস্টেমটা আপনি যেটা বললেন সেটা তো ফ্যাক্ট, যে আমরা কেউ টমেটো প্রোডাকশন করছে টমেটোর সময়, এবং দেখা যাচ্ছে সেটা 3 টাকায় বিক্রি করে দিচ্ছে। আমরা তারপরের দিন টিভিতে দেখতে পাচ্ছি বা মিডিয়ায় পাচ্ছি যে 3 টাকায় চাষিরা সব টমেটো রাস্তায় ফেলে দিচ্ছে।
এবং একজন অন্য কোনো কর্পোরেট এসে সেটাকে বলছে আই উইল বাই দেম অল। সো মাই কোয়েশ্চেন ইজ ওয়েন দ্য কর্পোরেট কামস অ্যান্ড অফার দেম দ্যাট আই উইল বাই দেম অল, ইটস এ গ্রেট হেল্প ফর দেম। হাউএভার মাই কোয়েশ্চেন রিমেইনস, ওরা কি 3 টাকায় কিনলো নাকি ন্যায্য মূল্যে কিনলো? তো আপনার কোয়েশ্চেনটা কিন্তু এখনো আনঅ্যান্সারই রয়ে যাচ্ছে। সো সো উই আন্ডারস্ট্যান্ড অল দ্য ফ্যাক্টস, বাট দিনের শেষে যে প্রপার হেল্পটা চাষিদের জন্য, চাষিরা যেটা ভ্যালু আপাতত চেইন। আমরা এখন পর্যন্ত কামরুল মেহেদী যে কথাটি বলেছেন যে তাদের যারা যারা ঋণ নিচ্ছেন সেই সব কৃষকদের কাছে তারা এক ধরনের তথ্য সরবরাহের জন্য তারা আবহাওয়ার তথ্য দিতে পারছেন, তারা মোবাইলের প্রযুক্তির মাধ্যমে সেই তথ্যটি সরবরাহ করতে পারছেন। তাহলে এই বিষয়টিতে আপনারা সুপারিশ করেন কিনা যে বাংলাদেশের সাধারণ কৃষকরা এখন অধিকাংশ মোবাইল ব্যবহার করছে, তাহলে কৃষি পণ্যের যে মূল্য তালিকাটা তারা প্রতিদিন কৃষি পণ্যের বাংলায় অন্তত প্রধান প্রধান কৃষি পণ্যের মূল্যের তালিকাটা যদি সবার কাছে পৌঁছায় কোনো খুদে বার্তার মাধ্যমে যদি কৃষক পেয়ে যায়, তাহলে কিন্তু এই মূল্যের যে একেবারে রকম ফের এটা থাকে না। অবশ্যই অবশ্যই, কিন্তু দাদা এখানে আপনাকে আলমী ভাইয়ের কথাটা মাথায় রাখতে হবে, ডিস্ট্রিবিউশন ইজ এ বিগ ফ্যাক্টর। আমি প্রোডাকশন হচ্ছে আমার মাঠে যে দামে আমি, কারণ কৃষক কিন্তু মাঠ থেকে বিক্রি করে দিচ্ছে, এটা আপনাকে মাথায় রাখতে হবে যে ক্লাস্টার মডেলটা, একটা ক্লাস্টার কিন্তু অনেক বড় হয়। একটা অনেক বড় ক্লাস্টারে একটা কৃষক কিন্তু দেখা যায় এক কোণা থেকে আরেক কোণা সে তার মাল নিয়ে যাবে না, বিকজ ক্যারিং পসিবিলিটি নাই তার। আলবি ভাইয়া কিন্তু শুধুমাত্র গুডস এন্ড মোশন কিংবা ট্রাক লাগবে, ওনারা কিন্তু শুধুমাত্র আপনার লার্জ ভেহিকলগুলোর কথা বলছেন। আপনার যখন একটু মাইক্রো লেভেলে চিন্তা করবেন, ক্লাস্টার অফ ফার্মার্স আর প্রিটি বিগ, মানে আপনার 10 একর জমি কিন্তু তাকে পাড়ি দিয়ে যেতে হবে তার মাল নিয়ে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত লোকাল ওয়েতে, সেটা ওনারা করেন না। ওনারা কিন্তু মালগুলো মানে সবগুলো এক জায়গায় রেখে দেন। তো ব্যাপারীরা আসেন, ব্যাপারী মানে কিন্তু মিডলম্যান, ব্যাপারীরা এসে কিন্তু সেখান থেকে সেটা কিনে নিয়ে আরেকটা মার্কেটে নিয়ে যাচ্ছেন, যেটা আলবি ভাই বলছিলেন। সো সেখানে কিন্তু ডিস্ট্রিবিউশন বিকামস অ্যানাদার চ্যালেঞ্জ এগেইন। ডিস্ট্রিবিউশনের সাথে কিন্তু স্ল্যাশে আপনাকে ওয়্যার হাউসিংটাও রাখতে হবে। অর্থাৎ এর মানে যদি আমরা ক্লাস্টার ফার্মিংয়ে যেতে পারি উইথ দ্য হেল্প অফ দ্য গভর্নমেন্ট অ্যান্ড দ্য ইনফ্রাস্ট্রাকচার, তাহলে কিন্তু আমরা ওয়্যার হাউসিংটা করতে পারি। অর্থাৎ ইচ ক্লাস্টার কুড হ্যাভ আ প্রপার ওয়্যার হাউস, যেখানে আমরা আমাদের মালগুলো তুলে রাখতে পারি এবং সেখান থেকে প্রপার ডিস্ট্রিবিউশনের মাধ্যমে, অটোমেটেড ডিস্ট্রিবিউশনের মাধ্যমে, অর্থাৎ যখনই আপনি ইনভেন্টরিগুলোকে একটা ওয়্যার হাউসে রাখবেন অ্যান্ড ইফ ইট ইজ ব্যাকড বাই ডিজিটাল ডেটা, দেন আমি কিন্তু জেনে যাচ্ছি যে আমার মনে করেন সরিষা বাজারে আজকে আমার কতটুকু ইনভেন্টরি আছে। এই সামগ্রিক আয়োজনটি এর জন্য কি আপনি আরেকটা এন্টিটির কথা ভাবছেন, নাকি আপনারা করছেন, নাকি সরকার করে দিচ্ছে? আমরা সহ আমাদের মতো যত এগ্রিটেক কোম্পানিরা আছে, আমরা আশা করছি ইট শুড বি আ জয়েন্ট মানে এফোর্ট, এবং সেখানে সবচেয়ে বড় সাহায্যের প্রয়োজন কিন্তু সরকারের। অর্থাৎ সরকার যদি আমাকে ইনফ্রাস্ট্রাকচার বিল্ড করতে হেল্প করেন, দেখেন আমাদের পাশে ব্যাংক আছে, ডিস্ট্রিবিউশন কোম্পানিও আছে, দিস ইজ অটোমেটেড, দে আর অলসো অটোমেটেড, উই আর অলসো আ ডিজিটাল কোম্পানি, রাইট? সো এই তিনটে কিন্তু অলরেডি কানেক্টেড আছে। এই মুহূর্তে আমাদের দরকার সরকারের একটু সাপোর্ট, যেখানে আমরা এই বেসিক যে প্ল্যানিংটা, অর্থাৎ আপনি বার্ড আই ভিউ নিয়ে পুরো ক্লাস্টার ফার্মিংয়ের যে মডেলটা, অর্থাৎ আমরা যেভাবে ইপিজেড পেয়েছি, ইপিজেড ফর গার্মেন্টস আছে, সো আপনি যদি আমাকে একটা এখন ইপিজেড ফর এগ্রো প্রসেসিং দেন, তাহলে কিন্তু হয়ে যাবে যে দিস এরিয়া ইজ নোন ফর টমেটো, এটা শসার জন্য এক একটা ক্লাস্টার ইজ বিল্ট ফর ইচ। আমাদের হাতে সময় খুবই কম, আমরা আলমগীর আলভির কাছে ছোট্ট একটি প্রশ্ন নিয়ে যাব। সেটি হচ্ছে, আপনারা যে আয়োজনটির কথা বলছেন এবং আয়োজনটি নিঃসন্দেহে কৃষকের জন্য একটা শুভবার্তা নিয়ে আসে, কিন্তু বাংলাদেশের বাস্তবতায় আপনার এই পরিবহন খাতে এরকম তথ্য সমৃদ্ধ প্রযুক্তি নিয়ে আপনি মোটামুটি কার্যকরভাবে আপনার অপারেশনে যেতে কতদিন সময় লাগতে পারে? সো এখনো কিন্তু আমি আসলে আপনার প্রশ্নটা একটু, আমি সৌরভের কথা শুনছিলাম, এখানে আমি জাস্ট ছোট কথা বলতে চাই যে সেখানে হচ্ছে যে আমরা মনে করছি মানে এটা আমাদের সবসময় বোঝা উচিত যে ইনফরমেশন কিন্তু টু ওয়ে ট্র্যাকিং, রাইট? মানে কৃষক বা যে আপনার ফার্মার, তার যে ইনফরমেশনটা কোথায় দিলে তার কাজে লাগবে, এইটার কিন্তু কোনো প্ল্যান আমার জানা মতে এই মুহূর্তে নাই। সো আমার যে টমেটো একখানে হয়েছে বা আমি এক সপ্তাহ পরে টমেটোটা উঠাবো, রাইট, এই ইনফরমেশন কিন্তু আসলে এই মুহূর্তে কোথাও নাই। আমরা সবসময় ইনফরমেশন পাচ্ছি আফটার দ্য ফ্যাক্ট, রাইট, এবং এইটা নিয়ে আমরা কাজ করতে পারছি না, সেই জন্যই, রাইট? সো প্রথমে আমার মনে হয় এগেন ট্র্যাকিং এর ক্ষেত্রে আমরা যেমন একটা প্ল্যাটফর্ম করছি, রাইট, যেখানে ইকোসিস্টেমের সাপ্লাই এবং ডিমান্ড দুইটাই কিন্তু একসাথে রিয়েল টাইমে আসছে, এবং একজনকে আরেকজনের প্রাইসিং পার্সপেক্টিভ পয়েন্ট অফ ভিউ থেকে সাপ্লাই ডিমান্ড পার্সপেক্টিভ পয়েন্ট অফ ভিউ ট্রান্সপারেন্সি থাকে, সেটা কিন্তু আমরা এস্টাবলিশ করছি। এগ্রিতে তিনটা জিনিস আসলে, এই দুটো ছাড়াও ওই প্ল্যাটফর্মে একটা নলেজ থাকা উচিত, এবং এই তিনটা মিলেই আসলে একটা এগ্রি রিলেটেড একটা প্ল্যাটফর্ম থাকা উচিত। সেখানে কি শুধুমাত্র সরকার সহ আরো অন্যান্য এন্টারপ্রেনার আগিয়ে এসে
কারণ এটা আসলে অনেক বড় জিনিস in terms of size and investment and all other stuff that we need. But I think the more important thing is to have that confidence on that platform saying that আমি যদি কৃষি হই, আমার যদি ধান থাকে, এই ধানটা আমি 1 সপ্তাহ পরে কাটবো, সেটা যেন আমি বলে দিতে পারি ভাই আমার 1 সপ্তাহ পরে এখানে ধান হবে, এত টন ধান হবে, রাইট? সো এভরিবডি, সে হয়তো আমি করতেছি খুলনায়, কিন্তু সাউন্ড আচ্ছা, আপনাকে শোনা যাচ্ছে না। আলমগীর আলভী, আপনার কথা শুনেছি আমরা, আপনাকে ধন্যবাদ। আমরা একেবারে শেষ পর্যায়ে এসে গেছি। আমরা সৌরভ ইসলাম এবং কামরুল মেহেদী আপনাদেরকে খুব অল্প সময়, দুইজন 30 সেকেন্ড করে আপনারা কিছু বলতে পারবেন। সেটি হচ্ছে যে আমি আসলে একেবারে শেষ করব যে কথাটি দিয়ে, সেই কথাটি আপনাদের কাছে আমি ছেড়ে দিতে চাই আগেই। সেটি হচ্ছে যে আসলে অনেকগুলি প্রযুক্তির কথা আমরা শুনছি, ওনারা যেভাবে ফাইন্যান্স করছেন, আপনি নানান রকমের প্রযুক্তি, আধুনিক প্রযুক্তিকে ব্যবহার করে কৃষকের সুবিধার কথা ভাবছেন। গুডস ইন মোশন প্রযুক্তিকে ব্যবহার করে কিভাবে কৃষকের সুবিধাটি বাড়ানো যায়, ভোক্তার সুবিধাটি বাড়ানো যায়, সেই কথাটি ভাবছে। প্রশ্ন হচ্ছে যে আমরা স্ক্যাটারলি অনেকগুলো টেকনোলজি নিয়ে আমরা চিন্তা করছি, কিন্তু এইগুলোর সমন্বয়টির দায়িত্বটা কার হওয়া উচিত, কিংবা সমন্বয়টি কি সম্ভব না হলে কৃষক তার কাঙ্ক্ষিত সুবিধাটি পাবে কিনা, খুব সংক্ষেপে যদি বলেন। দাদা, থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন। দাদা, অফকোর্স সরকার, আমরা এটাই বলছিলাম যে যদি আমাদেরকে এই এখন ডিজিটাল বাংলাদেশের যে বেনিফিটটা আমরা এখন এনজয় করছি, সো আমার পয়েন্ট অফ ভিউ থেকে উই আর ইন দি এগ্রিকালচারাল সেক্টর, বাট ওয়েন ইটস এগ্রিটেক বা টেকনোলজিকে এগ্রিকালচারাল সেক্টর আমরা ইনভলভ করে কথা বলছি, তো অর্থাৎ সমন্বয়ের প্রয়োজন আছে দাদা। এখানে আমার মিনিস্ট্রি অফ আইসিটি থেকে শুরু করে মিনিস্ট্রি অফ এগ্রিকালচারের যে ইন্টিগ্রেশনটা, সেটা অনেকটা প্রয়োজন। অর্থাৎ আপনি যেটা বলছেন যে যদি আমরা সরকারের থেকে একটা ইন্টিগ্রেটেড সাপোর্ট পাই, ইন্ডাস্ট্রি এবং একাডেমিয়া, যেহেতু নলেজ শেয়ারিংয়ের ব্যাপার আছে, এবং গভর্নমেন্ট, এই তিনটাকে যদি একটা জায়গায় এনে আমরা একটা ফোর্স ক্রিয়েট করতে পারি, কমিউনিটি ক্রিয়েট করতে পারি, তাহলে মনে হয় আমাদের জন্য অনেক বেনিফিশিয়াল হবে। ধন্যবাদ। কামরুল মেহেদী, এই সরকারের অবস্থান কিংবা উদ্যোগটি কেমন হওয়া দরকার? আচ্ছা, আমার কাছে মনে হয় যে ব্যাংক বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন কিন্তু এগ্রিগেটর হিসেবে কাজ করে। আমি কিন্তু কাজ করছি ডাটার এগ্রিগেটর হিসাবে, কারণ ডাটার এগ্রিগেশনটা ঠিকমতো হলে আমার ফিউচার ফাইন্যান্সিংটা অনেক সিকিউরড হবে, আমি বুঝতে পারবো কোন কৃষকের কী ধরনের সক্ষমতা আছে। বাট এই কাজগুলো কিন্তু হয়তোবা আমাদের সাথে ফার্মার্স মার্কেট, গুডস ইন মোশন যুক্ত হচ্ছে, বাট এরকম অনেক ইনিশিয়েটিভ অনেকে নিচ্ছে। সো সরকার সেন্ট্রালি যদি এই ইনিশিয়েটিভটাকে সমন্বয় করে, তাহলে আমি মনে করি যে বাংলাদেশের সমস্ত কৃষক বেনিফিশিয়ারি হবে, সমস্ত মিডলম্যান যারা কাজ করতেছে তাদের কাছেও ইনফরমেশন যাবে, ন্যায্য দাম হবে, প্রপার পেস্টিসাইডটা পাবে, উৎপাদন বাড়বে, এবং ডিজিটালি উই ক্যান কানেক্ট ইচ আদার, এবং রাইট প্রাইসিং কৃষক হয়তো পাবে। ধন্যবাদ কামরুল মেহেদী, ধন্যবাদ সৌরভ ইসলাম, ধন্যবাদ আলমগীর আলভী আপনাদের আলোচনার জন্য। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম কৃষি নিয়ে নতুন নতুন প্রযুক্তি এবং তথ্যের কথা, সেই সঙ্গে প্রযুক্তিগুলো ব্যবহারের ক্ষেত্রে যে অগ্রগতি ঘটেছে সেই তথ্য যেমন পেয়েছি, একইভাবে অনেকগুলি প্রযুক্তির সমন্বয়ের ব্যাপারটিতে সরকারের যে ভূমিকার প্রয়োজনীয়তা সে বিষয়ে সবাই কথা বলেছেন। আমরা বিশ্বাস করি সরকার এ ব্যাপারে উদ্যোগী হবেন। বহু জায়গা থেকে বহু রকমের উদ্যোগ নেওয়া হচ্ছে। নতুন প্রজন্ম একেবারে কৃষিকে তাদের জন্য সবচেয়ে বেশি সম্ভাবনার একটি খাত হিসেবে কৃষির পেছনে কত রকমের প্রযুক্তি, কত রকমের উদ্যোগ গ্রহণ করা যায় সেই বিষয়ে অগ্রসর হয়েছে। আমার মনে হয় যে এই প্রযুক্তিগুলো, এই উদ্যোগগুলো, এই পদ্ধতিগুলো সবগুলো সমন্বয় করে কিভাবে কৃষক এবং ভোক্তার সুবিধা নিশ্চিত করা যায় সে বিষয়ে সরকারকেই উদ্যোগী হতে হবে। আমরা শেষ করছি আজকের অ্যাগ্রোটেক টক। আগামী পর্বে আমরা আবারও নতুন কিছু বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবার জন্য শুভকামনা। জিম ট্রাক ভাড়ার একটি অ্যাপ ভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম। জিমের মাধ্যমে খুব সহজেই যে কোনো সময় যে কোনো জায়গা থেকে ট্রিপ তৈরি করে ট্রাক পাওয়া যায়। বাংলাদেশে প্রচলিত সকল ধরনের ট্রাক পাবার নির্ভরযোগ্য অ্যাপ হচ্ছে জিম। জিমে অনলাইন বিডিংয়ের মাধ্যমে নিশ্চিত করা হয় বাজারের সেরা দর। ট্রিপ শেষে অ্যাপেই পেয়ে যাবেন ডিজিটাল ইনভয়েস। জিম ডিজিটাল ট্রাক, পণ্য পরিবহনে প্রযুক্তি।